নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নাশকতা রুখতে রেল ট্র্যাক চেকিং অন্ডাল সাঁইতা রেল লাইনে। জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তার ধারে অবৈধ দোকানঘর নির্মাণ পরিদর্শন। স্মার্ট পঞ্চায়েত করার লক্ষ্যে কর্মশালা সিউড়িতে। হিন্দু জাগরণ মঞ্চের মিছিল সিউড়িতে। হাসপাতালের ডাক্তার, নার্স ও নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ সিউড়িতে। জেলা প্রশাসনের তরফ থেকে কন্যাশ্রী দিবস পালন সিউড়িতে। কয়লা শিল্পের জন্য সরকারি জমি হস্তান্তর দুবরাজপুরে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সদাইপুর থানার কড়া নজরদারি। গ্যাস এজেন্সির অফিসের সামনে বিক্ষোভ সদাইপুর থানার চিনপায়ে। কারামন্ত্রীর দায়িত্বভার পেলেন বোলপুরের বিধায়ক। আরজিকর কাণ্ডে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিবাদ মিছিল। বোলপুর মহকুমা হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীদের কর্মবিরতি। জাল লটারির টিকিট বিক্রেতাকে গ্রেপ্তার মোরারোয়ের পাইকরে। অবৈধ বালি পাচার রুখল ইলামবাজার থানার পুলিশ। স্বাধীনতা দিবসের আগে সিউড়ি রেল পুলিশের বিশেষ নজরদারি বিভিন্ন রেল স্টেশনগুলিতে, পাশাপাশি লাইনের ট্রাক সহ কেবিন ঘর, আন্ডারপাস সহ একাধিক জায়গায় চেকিং করলেন আরপিএফ ও জিআরপিএফ। আগামীকাল স্বাধীনতা দিবসের আগে আজ বুধবার 14ই আগস্ট দুবরাজপুর, কচুজোর, চিনপাই, সিউড়ি, কনুরি স্টেশন পর্যন্ত চেকিং করা হয়। মূলত কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক ঘটনা না ঘটে তার জন্য। তাই রুটিন মাফিক চেকিংয়ের পাশাপাশি বিশেষ চেকিং ও নজরদারি রাখা হয় 15ই আগস্ট ও 26শে জানুয়ারির আগে। তাই এদিন পুলিশ আধিকারিকদের নিয়ে প্রত্যেকটি লাইনের মেশিন বক্স থেকে শুরু করে দেখলেন খুঁটিনাটি চেকিং করে রেল পুলিশ আধিকারিকরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাস্তার দুপাশে বেআইনিভাবে গড়ে ওঠা ব্যবসায়ীরা দোকানপাট করছেন বীরভূম জেলা সদর শহর সিউড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন জায়গায়। আর কোন কোন ব্যবসায়ীরা রাস্তার ধারে ব্যবসা করছেন এবং তাদের কিভাবে পুনর্বাসন করে ব্যবসা করতে দেয়া যায় তার জন্য পরিদর্শন করতে বের হলেন বীরভূম জেলা শাসক বিধান রায়। গতকাল মঙ্গলবার 13ই আগস্ট তার সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বীরভূম জেলা শাসক বিধান রায় জানান, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সার্ভে করে দেখছি, যেটা আমরা আগেও করেছি, এখনও করছি, এর পরেও করা হবে।
কে কোথায় কোন ব্যবসায়ী রাস্তার ধারে বা ফুটপাতে ব্যবসা করছেন সেগুলিকে চিহ্নিতকরণ করে তাদের অন্যত্র কিভাবে ব্যবসা করার জন্য জায়গা দেওয়া যায় এবং জনসাধারণ যাতে রাস্তায় পারাপার করতে পারে বা চলাফেরা করতে অসুবিধা না হয় সেটাও লক্ষ্য রাখছি। তিনি আরও জানান, আমরা শহরকে নতুন করে তৈরি করতে চাইছি, অর্থাৎ আমরা কোনো কিছু ভাঙছি না, নতুন করে গড়ছি। এদিন তিনি আরও জানান, আমাদের সিউড়ি পরিষেবার যতগুলি রাস্তা আছে, ঠিক আছে, সেগুলি আমরা কিছু কিছু রাস্তা আজকে আমরা পরিদর্শন করেছি, ঠিক আছে, যে কোথায় কোথায় আমাদের রাস্তা কিংবা আমাদের সরকারি জায়গা অধিকার করে আমাদের দোকান বা অন্যান্য তাদের যে বিষয়, কোথাও বাড়ি, কোথাও দোকান, কোথাও তাদের ব্যবসা করার যে বিষয়, সেগুলি কিছুটা কিছুটা করে অধিকার করে রাখা আছে, আনঅথরাইজডলি তারা করে রেখেছে, সেটা আমরা পরিদর্শন করলাম। আমরা সবাই মিলে বসে এখানে আমাদের সাথে আমাদের এলাকার যিনি বিধায়ক মাননীয় শ্রী বিকাশ রায়চৌধুরী মহাশয়, উনি আছেন আমাদের সিউড়ি পৌরসভার মাননীয় চেয়ারম্যান, তিনিও আছেন, আমার সদর এসডিও আছেন, এছাড়াও আমাদের পৌরসভা বা আমাদের এখানকার অফিসিয়াল অনেকেই আছেন এখানে। আমরা কিছু কিছু জায়গা আমরা করেছি, দেখেছি, চিহ্নিত করেছি, সেগুলি আমরা সংশ্লিষ্ট সবার সাথে বসেই একটা রোডম্যাপ তৈরি করব, যে কীভাবে এই জায়গাগুলি আমরা মানুষের স্বার্থে, মানুষের চলাচল, মানুষের যাতায়াত, মানুষের রোজকার যে চলাফেরা তার পক্ষে সহজ হয়, সেভাবেই করব। এটা কখনোই বলবো না যে আমরা ভাঙছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, আপনারা জানেন, সেই মিটিংয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আগে সার্ভে করো। তো সেই সার্ভে আমরা আগেও করেছি, এখনও আবার করছি, আজকেও করলাম। সেই সার্ভে করে আমরা মিনিমাম কতটুকুনি তার যে জীবন জীবিকা আছে তার উপরে আঘাত না এনে আমরা কতটুকুনি আমরা মানুষের স্বার্থে, যিনি তার দোকানটা কিংবা বাড়িটি বাড়িয়েছেন কোনো রাস্তার ওপরে বা কোনো সরকারি জায়গার ওপরে, তিনিও কিন্তু আবার কোনো না কোনো মার্কেটে বা কোথাও হাসপাতালে যান, তার পরিবার বা তার কাউকে নিয়ে যখন যান তারও অসুবিধা হয়, ঠিক আছে। এবং এটা সবাই মিলেই বুঝতে হবে যে আমরা এটা মানুষের সার্বিক কাজ, সেই কাজটাই আমরা করতে এসেছি। তো আমরা নতুন করে গড়তেই চাইছি সিউড়ি পৌরসভার এই পুরো অঞ্চল, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা ভাঙছি না, আমরা নতুন করে গড়ছি। তো আমরা সেই নতুন করেই গড়ার জন্য আজকে পরিদর্শন করলাম। আমরা ফিরে গিয়ে এখনই আবার আমাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনায় বসবো এবং সেখানে আমরা ঠিক হবে যে আমাদের আগামী দিনের যে কর্মপদ্ধতি এগুলি গড়ে তোলার ক্ষেত্রে কি রোডম্যাপ হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। স্মার্ট পঞ্চায়েত গড়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার 13ই আগস্ট বীরভূম জেলা পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয় সিউড়ি রবীন্দ্র সদনে, যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বীরভূম জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য আধিকারিকরা।
মূলত পঞ্চায়েতের আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত দিক দিয়ে পঞ্চায়েতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মধ্য দিয়ে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বেশি পরিমাণে যাতে হয় তার জন্য আলোচনা হয়। বিশেষ করে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সুবিধা আরও বৃদ্ধি করার জন্য এমন পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ তার বক্তব্যে জানান, বিশেষ মুহূর্তে বিশেষ স্থানে আপনার সকলে সমবেত হয়েছেন। আজকে আমাদের যেটা মূল বিষয়, বর্তমান সমাজ ব্যবস্থার মানুষের ব্যস্ততা বেড়েছে, কাজের বহর বেড়েছে। যুগের গতির সঙ্গে সঙ্গে তাল মিলে যদি আমরা না চলতে পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো বা আমাদের পিছিয়ে পড়তে হবে। কম সময়ের মধ্যে আমাদের বেশি কাজ করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানুষের চাহিদাও বৃদ্ধি পেয়েছে, সরকারি পরিষেবা কেন্দ্রগুলিতে মানুষের ভিড় বেড়েছে। বর্তমানে একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিভিন্ন কর্পোরেট এবং প্রাইভেট সংস্থাগুলি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে তাদের কাজের গতির মান বেড়িয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলিও আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কাজের গতিকে ত্বরান্বিত করে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার পোর্টাল চালুর মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রকে এক ছাতার তলায় নিয়ে এসেছেন। এক নিমেষে যে কোনো সমস্যার আমরা সমাধান অতি সহজে করতে পারি। ধীরে ধীরে প্রতিটি ক্ষেত্রকে এই আওতায় আনা হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে আনা হবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের যে ভিড় সেটা দাঁড়িয়ে আছে গ্রামীণ উন্নয়নের মাধ্যমে। পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়ন ঘটাতে হবে, গ্রাম পঞ্চায়েত স্তরে কাজের গতিকে আমাদের বাড়াতে হবে। এই ভাবনা থেকে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর স্মার্ট পঞ্চায়েত করার যে লক্ষ্যে এগিয়ে চলেছেন, আপনাদের সকলকে সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, সেদিকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি বীরভূম জেলা শাসক বিধান রায় তার বক্তব্যে বলেন, কিভাবে সেগুলি রূপায়িত হয় এই সবগুলি মোটামুটি আমাদের এখন জানা আছে। পঞ্চায়েত মানে কিন্তু এখন আর পিছিয়ে পড়া চিন্তা ভাবনার কোনো প্রতিষ্ঠান নয়। পঞ্চায়েত মানে কিন্তু এখন ঝকঝকে তকতকে একটা প্রতিষ্ঠান, একটা পরিকল্পিত একটা প্রয়াস, যেখানে সাধারণ মানুষজন, আমি সাধারণ মানুষজনের কথা বেশি করে উল্লেখ করবো, সাধারণ মানুষজন তার দৈনন্দিন কিংবা সময়ান্তরে যে সমস্ত তার সমস্যা থাকে সেই সমস্যা নিরসন করার জায়গা, ব্যক্তিগতভাবে হোক সমষ্টিগতভাবে হোক, সমষ্টিগত বেশি হয়, তার একটা নিরসন করার জায়গা কিন্তু আমাদের পঞ্চায়েত। সুতরাং এই এত বছর ধরে পঞ্চায়েতের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে অনেক কিছু আমাদের প্রাপ্তি হয়েছে। আশা করব স্মার্ট গ্রাম পঞ্চায়েতের আঙিনায় আমরা পঞ্চায়েতকে সেইভাবে নিয়ে যাব যেখানে একেবারে দূরতম মানুষটি, গ্রাম পঞ্চায়েত থেকে সব থেকে দূরে যে মানুষটি আছে, যে পরিবারটি আছে, তার কাছে আমরা পরিষেবাটা যেন পৌঁছে দিতে পারি, সঠিকভাবে পৌঁছে দিতে পারি এবং সঠিক মানে পৌঁছে দিতে পারি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে হিন্দুদের উপর দিনের পর দিন অত্যাচার বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার 13ই আগস্ট বীরভূমের সিউড়িতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন এই প্রতিবাদ মিছিল বের করা হয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিল বের করা হয়, সেই মিছিলটি সিউড়ি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে এবং তারপর পথসভার মধ্য দিয়ে ক্ষুরধার আক্রমণ হানানো হয় বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে।
পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় অবিলম্বে যাতে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয়। এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে জানানো হয়, সনাতনী হিন্দু সমাজের নাগরিক আমরা হিন্দু, এটা আমাদের গর্ব। কিন্তু আমাদের দুঃখ লাগে তখন যখন বাংলাদেশের অল্প সংখ্যক হিন্দুরা সে দেশের সরকারের সিস্টেমের কারণে তারা নির্যাতিত হয়, ওখানকার বৃহত্তর সংখ্যায় মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়। আমরা স্বাভাবিকভাবে এই দেশের সনাতনী হিন্দু আমরা নীরব থাকতে পারি না। আজকে যে ঘটনা বাংলাদেশে হচ্ছে, আগামী কালকে পশ্চিমবাংলায় সে ধরনের ঘটনা ঘটবে। তারই উদাহরণ হিসাবে আরজি করে আজকে যে মেয়েটা মারা গেল ডাক্তার, সেই ডাক্তারটা যদি আজকে সংখ্যালঘু ভারতের সংখ্যালঘু পরিবারের হতো তাহলে কি ঘটনা ঘটতো? আজকে সেটা হিন্দু পরিবারের মেয়ে, তার জন্য এই সরকার কিছু বিহিত ব্যবস্থা করছে না। আমরা সরকারের ঘুম ভাঙানোর জন্য, হিন্দু সমাজের হিতের জন্য, হিন্দু সমাজের স্বার্থে আমাদের যে লড়াই, সে লড়াই জারি আছে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। সেই কারণে আমরা মানববন্ধন এবং এই যে পথসভা, এই সভা আমরা করতে বাধ্য হচ্ছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাণ্ডের জেরে এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, আরজিকরে যে ঘটনা ঘটেছে তার নিন্দা যেমন তারা করছেন, ঠিক সেই রকমই যেন এই ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা করতে হবে সরকারকে। এরই পরিপ্রেক্ষিতে তারা এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আজ বুধবার 14ই আগস্ট সকাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন। এছাড়াও যে সকল প্রাইভেট চেম্বার রয়েছে সমস্ত চেম্বার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে। তবে হাসপাতালের ইমার্জেন্সি পরিষেবা এবং মেডিসিন ইউনিট চালু রাখা হচ্ছে যাতে করে অসহায় রোগীদের কোনো অসুবিধা না হয়। পাশাপাশি এদিন বিকেল নাগাদ সিউড়ি নার্সিং স্কুলের পড়ুয়ারা হাতে প্লাকার্ড নিয়ে মৌন মিছিল বের করেন সিউড়ি হাসপাতাল থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত। আবেদন রাখলাম যে কলকাতায় আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে আজকে আমরা যাতে সঠিক তদন্ত হয় তার জন্য আমরা শুধু আমাদের আউটডোর পরিষেবাটুকু বন্ধ রেখেছি। ইমার্জেন্সি খোলা আছে, কোনো অসুবিধা পেশেন্ট পার্টির হওয়ার কথা নয়। আর আমরা আমাদের ব্যক্তিগত প্রাইভেট চেম্বার আমরা বন্ধ রেখেছি সবাই। আমাদের এটা 8টা থেকে 4টে অবধি আপাতত এটাই ঠিক করা হয়েছে। আজকে আমরা এখানে হসপিটালেই থাকবো। আমরা ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, মানে ইমার্জেন্সি পরিষেবা তো খোলা আছে, ইমার্জেন্সি আরও স্ট্রেনথেন করবো। আর এখানেই আমরা একটা অবস্থান করব হসপিটাল চত্বরে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস পালন করা হলো আজ বুধবার 14ই আগস্ট সিউড়ি রবীন্দ্র সদন সভামঞ্চে। এদিন বীরভূম জেলার বেশিরভাগ ছাত্রছাত্রীদের উপস্থিতিতেই কন্যাশ্রী দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য আধিকারিকরা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় খাগড়া জয়দেব কয়লা শিল্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রেশমি গ্রুপের উড়িষ্যা লিমিটেডকে সরাসরি জমি হস্তান্তর করল। আজ বুধবার 14ই আগস্ট দুবরাজপুর ব্লক সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মনোজ পাল 715.58 একর সরকারি জমির নথি তুলে দিলেন রেশমি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত ঘোষের হাতে। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত ঘোষ আরও জানান, কোম্পানি এই শিল্পের জন্য খুবই আশাবাদী। আর কিছুটা জমি পেলেই তারা 3 মাসের মধ্যে শিল্পের প্রস্তুতি শুরু করে দেবেন। আর্থসামাজিক যে পরিবর্তন তাই প্রজেক্টের মাধ্যমে হতে পারে, প্রচুর কর্মসংস্থান হবে, সরকারের রেভিনিউ আসবে। এটা আজকে আমরা বিএলওর অফিসে এসেছিলাম, এটা বিএলওর অফিস থেকে ইনফরমেশন এসেছিল যে 715.58 একর লোবা গ্রাম পঞ্চায়েত আন্ডারে, যেটা খাগড়া জয়দেব কোল মাইন্স নামে পরিচিত, তার গভর্নমেন্টের যে জমি 715.58 একর আমাদেরকে হ্যান্ড ওভার করা হলো, অন পেন অ্যান্ড পেপার হ্যান্ড ওভার করা হলো। এটা এর প্রসেস ছিল যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছে, মাননীয় চিফ মিনিস্টার তাঁর কনসেন্ট দিয়েছেন, তারপরে এলআরসি থেকে একটা অর্ডার এসছে। এটা গত
2022 নভেম্বরে ঢুকেছে এবং তারপরে ভোট এবং এসব যাওয়ার পর এই কাজটিগুলো এখানে আমাদের এই 715.58 একর যেটা গভর্নমেন্টের জন্য সেটা আমাদেরকে হস্তান্তর করা হলো আজকে এই বিএলআর অফিস দুবরাজপুর। এইটা তো গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড, কিছু গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড আরও আছে, আর আমাদের আরও কিছু জমি কিনতে হবে এটা কন্টিনিউয়াস প্রজেক্ট করার জন্য। আমরা খুব আশাবাদী এবং আজকের দিনের গভর্নমেন্টও খুব আশাবাদী যে ইন্ডাস্ট্রি হোক, এটা একটা পদক্ষেপ এবং বীরভূমে তো ইন্ডাস্ট্রি খুব একটা নেই, তো আমরা এই কোল মাইন্স দিয়ে শুরু করছি, হয়তো আমাদের দেখা দেখে অনেক ইন্ডাস্ট্রি বীরভূমে আসবে। আমরা আর কিছুটা ল্যান্ড আমরা প্রকিউরমেন্ট করতে পারলে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে সে 3 মাসের মধ্যে আমরা শুরু করে ফেলতে পারি। আমাদের টাইম লাইন খুব শর্ট এবং যেহেতু আমরা প্রাইভেট কোম্পানি এবং রাজমি গ্রুপের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং আছে, যেটা হচ্ছে স্টিল, সিমেন্ট এবং স্টিল প্রোডাক্টের যে বাই প্রোডাক্ট ডিআই পাইপ, তো এবং এগুলো ভারত বিখ্যাত এবং কোম্পানি শুধু ইন্ডিয়া জুড়ে নয় এবং ভারতের বাইরেও একটা বড় বিজনেস আছে। সুতরাং আমাদের তো সদর্থক ইচ্ছে যে এই প্রজেক্টটা আসুক। সামাজিক যে পরিবর্তন সেটা কিন্তু এই প্রজেক্টের দ্বারা পেতে পারে এবং আমি চাইব যে লোবা অঞ্চলের সমস্ত মানুষ সদর্থকভাবে এগিয়ে আসুক, এই প্রজেক্টকে সাকসেসফুল করুক, বহু এমপ্লয়মেন্ট হবে। দ্বিতীয় হচ্ছে যে একটা গভর্নমেন্টের রেভিনিউ হয়, স্টেট গভর্নমেন্টের এই কোল প্রজেক্টের স্টেট গভর্নমেন্টের একটা আলাদা রেভিনিউ হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের রেভিনিউ ছাড়াও স্টেট গভর্নমেন্টের একটা আলাদা রেভিনিউ হয়। তো এটা একটা ভালো উদ্যোগ এবং সবাই মিলে যদি এগিয়ে আসে আমরা নিশ্চয়ই প্রজেক্ট করব। বাধার সম্মুখীন বলতে এখনও পর্যন্ত সেরকম কিছু নয়, আমরা বেশ কিছু মানুষ এসছেন, জমিতে এগিয়ে আসছেন এবং এই যে 715 একর হলো এটাও গভর্নমেন্ট তো ক্যাবিনেট অ্যাপ্রুভাল ছাড়া হয় না, সুতরাং একটা গভর্নমেন্টের কনসেন্ট আছে, তাদের মত আছে বলেই এই প্রজেক্ট দেওয়া হলো। এবার মানুষ হয়তো এগিয়ে আসবেন আরও যে হোক প্রজেক্টটা। আমরা সব মানুষকেই বলছি যে আমরা তো এখানে প্রজেক্ট করতে এসেছি, আর কিছু তো করতে আসেনি, তো সবাই মানুষ যদি এগিয়ে আসেন সদর্থকভাবে তাহলে প্রজেক্টটা আমরা সাকসেসফুল করে ফেলবো খুব শীঘ্র। আপনার নাম? আমি জয়ন্ত ঘোষ। আপনি কোন পদে আছেন? আমি ভাইস প্রেসিডেন্ট। কোন কোম্পানি? রাজমি গ্রুপেরই ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি দুবরাজপুর ব্লক সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মনোজ পাল বলেন, আজকে মানে কোথাকার জমি এবং কাকে আপনারা কতটা পরিমাণ হস্তান্তর করলেন ওইটা নিয়ে? লোবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটাল 715.58 একর জমি হস্তান্তর করা হলো ওড়িশা মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, হ্যাঁ, এনার তরফে জয়ন্ত কুমার ঘোষকে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। রাত পোয়ালেই ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস, আর সেই কারণেই স্বাধীনতা দিবসের প্রাককালে জেলা জুড়ে বিশেষ নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ। আজ বুধবার 14ই আগস্ট সদাইপুর থানার তাপাসপুর মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে জোরদার নাকা চেকিং চালায় সদাইপুর থানার পুলিশ। এদিন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়াসহ অন্যান্য পুলিশ কর্মীরা তাপাসপুর মোড়, চিনপাইসহ একাধিক জায়গায় রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাফেরা করা মোটর বাইক, মারুতিসহ একাধিক গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি বাস থামিয়েও তল্লাশি চালায় পুলিশ। স্বাধীনতা দিবসে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সচেষ্ট রয়েছে বীরভূমের সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV সদাইপুর। বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামে মা সিদ্ধেশ্বরী গ্যাস এজেন্সির অফিসের সামনে বিক্ষোভ দেখালো গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা গ্যাস বুকিং করেও মিলছে না গ্যাস, যার ফলে সমস্যায় পড়ছে পরিবারগুলি। আজ বুধবার 14ই আগস্ট বেশ কিছুক্ষণ গ্যাস অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। পরে এজেন্সির আশ্বাসে গ্রাহকেরা আশ্বস্ত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিল সদাইপুর থানার পুলিশ। এদিন মা সিদ্ধেশ্বরী গ্যাস এজেন্সির কর্ণধার সঞ্জীব দাস জানান, স্লিপ কাটানো আছে বলে আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই, সেটা একটা ভাবতা কথা। আর যেটা গ্যাসের সমস্যা সেটা এখন আমাদের কিছুদিন আগে প্রায় 1-1.5 মাস HPCL-এর একটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা ক্রাইসিস চলছিল।
তো সেই ক্রাইসিসটাকে আস্তে আস্তে ব্যাকলগটাকে মেটানোর জন্য এখন একটু লোডের সমস্যা হচ্ছে, তাও 1-2 দিন অন্তর অন্তর গ্যাস আসছে। কিছু ছেলেকে কিছু ছেলেকে আমাদের এই যে ম্যাক্সিমাম লোক যে পাড়ার দেখলেন, সেই পাড়ার কিছু ছেলে আমার স্টাফ ছিল, তাদেরকে আমি ছাড়িয়ে দিয়েছি। তো এটা তাদেরই ইন্ধন, এবং তারাই বাইরে ছিল, তারাই ঝামেলা করছিল, ম্যাক্সিমাম তারাই করেছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে সেই জায়গা থেকে। আমাদের গ্যাসের কোনো সমস্যা নেই, আমরা অ্যাভেলেবেল গ্যাস দিচ্ছি। এটা একটা মানে ভুলভাল একটা ষড়যন্ত্র আমার প্রতি। আপনি বলছেন যে কোনো স্টাফকে আপনি ছাড়িয়ে দিয়েছেন বলে দুবরাজপুর থেকে মহিলারা, তিনি তো আপনার স্টাফ নন, তিনি কী করে অভিযোগ করেন? ওনাকে একবার জিজ্ঞেস করতে পারতেন যে উনি অফিসে এসে কবার গ্যাস নিয়েছেন, ওনার বাড়িতেই ডেলিভারি হয়। এইবার উনি ফোন করেছেন সেই সমস্ত স্টাফকেই, যেহেতু ওরাই যেত ডেলিভারি করতে। এবার ওদেরকে ফোন করেছে, ওদের ফোন নাম্বারটাই ওনার কাছে আছে। ওনার কাছে জিজ্ঞেস করলেন অফিসের নাম্বারটা, তো উনি তো এখনও দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করুন অফিসের নাম্বারটা এখনই নিল। ও ডেলিভারি যে গাড়ি যেত তাকে ফোন করেছে, তাকে ওই জন্য ফোনে পায়নি, বা সে হয়তো কিছু ভুল বলেছে বলে উনি অসুবিধা হয়েছে ওনার বুঝতে, ওই কারণে অফিসে এসছেন। আর যদি অফিসের নাম্বারটা থাকতো, আমাদেরকে ফোনে পেতো, তাহলে আমরা বলতাম যে না দিদি এখন গ্যাস নেই, পরে আসুন। অন্যদিকে নারায়ণপুর চিনপাই গ্রামের ইসমাতারা বিবি, শীষ মোহাম্মদ ও মনোজ দাসের মতো গ্রাহকরা বলেন, টোটো ভাড়া করে গাড়িকে ফোন করছি, ফোনের নাম্বার তুলছে না, সুইচ অফ বলছে, কোনো কন্ট্যাক্ট করছে না। আবার বুকিং করা হয়েছে, কোনো যোগাযোগ পাচ্ছে না। আবার টোটো ভাড়া করে আসছি, ঘুরে যাচ্ছি, 2 বার আসা হলো। এর ক্ষতিপূরণগুলো কে দেবে? টোটো ভাড়াগুলো আজকে 5-6 দিন হয়ে গেল বুকিং করা। কোথা থেকে আসছে? দুবরাজপুর থেকে আসছে। কোন গ্যাস এজেন্সিতে এটা হচ্ছে? এটা এইচপি চিনপাই। আচ্ছা, তাহলে মানে কি মনে করছেন যে এখানে কি গ্যাস আসছে? এবার তো 2 মাস থেকে এটা গন্ডগোল পাওয়া যাচ্ছে। আগে যেত আগে মানে বাড়িতে দিয়ে আসতো, মানে রাস্তার ধারে নিতাম, কিন্তু সেই সুবিধাগুলো এখন আর পাচ্ছি না। কি মনে করছেন, এরা কি কোনো দুর্নীতি করছে গ্যাসগুলো নিয়ে? মনে তো হচ্ছে, সব জায়গায় তো গ্যাসের সুবিধা রয়েছে, এখানে তো গন্ডগোল পাওয়া যাচ্ছে। কি করবেন এখন? এই যে আমরা আসছি, ঘুরে যাচ্ছি, এটা কোনো কিছু একটা হোক, সমাধান হোক। গ্যাস অফিস কি বলছে? গ্যাস অফিস বলছে যে আজকে ঢুকতে পারে, কাল থেকে পেতে পারো, এটাই বলছে। আমরা যত তাড়াতাড়ি পারছি এটা সম্ভব করছি। কি নাম আপনার? আমার নাম ইসমাতারা, বাড়ি দুবরাজপুর। সমস্যা হলো 1 সপ্তাহ থেকে ধরুন স্লিপটা কেটে রেখেছি, এখন অবধি গ্যাস পেছি না। আজ আসবে কাল আসবে এই করছে খালি। হ্যাঁ, কেন দিচ্ছে না বলতে বাইরে হয়তো চলে যাচ্ছে, বলছে গোডাউনে গ্যাস নাই, এই নাই ওই নাই করছে, সমস্যা এরকম। গ্যাস কি আসছে? গ্যাস আসছে বলতে বুকিং করেছে, এবার আসছে না আসছে ধরুন ওরা জানবে, সেটা তো আমাদেরকে তো আর বলতে পারছি না। কতদিন ধরে? হ্যাঁ, আজ আসবে কাল আসবে তাই বলছে। কতদিন ধরে স্লিপ কেটেছে? ধরুন এই 1 মাস থেকে এরকম অসুবিধা হয়েছে, 1 মাস থেকে অসুবিধা হয়েছে। গ্যাস পেছি না, ঘুরে ঘুরে আসছি, যেছি এদিকে টোটো ভাড়া করে আসছে, ধরুন তারা ঘুরে চলে যাচ্ছে, এই খরচাগুলো কে দিবে? কি নাম আপনার? আমার নাম শীষ মোহাম্মদ শেখ, বাড়ি নারায়ণপুর। এবং কি অসুবিধা? অসুবিধা এখানে মানুষ 7 দিন থেকে গ্যাস পেয়েছে না। হ্যালো, চিনপাই মা সিদ্ধেশ্বরী এজেন্সি থেকে 7 দিন থেকে গ্যাস পেয়েছে না। এমনকি ভোগ থেকেও মানুষ ভালো করে ঠিক মতো ঢুকছে না। হ্যাঁ, অনেক মানুষ বলছে আমার ভোগ থেকে ঢুকছে না। হ্যাঁ, তো এই ভুলভাল বুঝোই যে গ্যাস 7 দিন থেকে গ্যাস পেয়েছে না। হ্যাঁ, বুকিং করা হয়েছে, 7 দিন থেকে গ্যাস পেয়েছে না মানুষ। গ্যাস এজেন্সি বলছে আজ ঢুকবে কাল ঢুকবে, এরকম করে মানুষকে আশ্রয় দিচ্ছে শুধু। গ্যাস অন্য এজেন্সিতে গ্যাস অ্যাভেলেবেল, কিন্তু এই এজেন্সির গ্যাস নেই, শুধু বলছে গ্যাস আজ ঢুকবে কাল ঢুকবে, এই মানে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি করছে নাকি ঠিক বলতে পারছি না আমি এই মুহূর্তে, কিন্তু এবারে এটাও খতিয়ে দেখতে হবে। গ্যাস এজেন্সি এখনো বলছে যে হ্যাঁ কালকে ঢুকবে গ্যাস, দেখা যাক কি হয়েছে। কালকে যদি না ঢুকে আপনার কি? কালকে যদি না ঢুকে তার বিকল্প ব্যবস্থা আছে, মানুষ পুলিশ প্রশাসন আছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে যে হ্যাঁ কালকে না ঢুকলে বিকল্প ব্যবস্থা, তার জন্য ভাবনা চিন্তা করবো আর কি। মনোজ দাস। মনোজ দাস, চিনপাই। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। বোলপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিনহা। আজ বুধবার 14ই আগস্ট থেকে তিনি কারামন্ত্রীর দায়িত্বভার পেলেন।
এবার থেকে তিনি কারামন্ত্রীর দায়িত্বভার পালন করবেন। উল্লেখ্য, এই দায়িত্বে তার দায়িত্বভার আরও বেড়ে গেল রাজ্যে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয় আজ 14ই আগস্ট বুধবার কন্যাশ্রী দিবস পালনের আয়োজন করে। এদিন মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। প্রসঙ্গত সেই সঙ্গে আরজিকর হাসপাতাল কাণ্ডে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান বিদ্যালয়ের শিক্ষিকারা। আজ বুধবার 14ই আগস্ট আরজিকর কাণ্ডে বোলপুরে পথে নামল শতাব্দী প্রাচীন বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়। বোলপুর শহরে বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদ মিছিল করে নিরাপত্তা চায় ও সুরক্ষা চায় এই দাবিতে। বনের দাবানলের আগুনের মতো হু হু করে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের ভাষা। আরজিকর কাণ্ড নিয়ে এবার বোলপুর শহরে বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদ মিছিল করল। এদিন বিদ্যালয়ের শিক্ষিকাদের বক্তব্য একটাই, আরজিকর কাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক, ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিন তারা আরও জানান, আচ্ছা, আজকে একটা কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। এটা মানে 14 আগস্ট সরকারি মতে আজকে একটা কন্যাশ্রী ডে অবজারভেশন করা হয় সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। কখন থেকে দিবস? কিছুক্ষণ আগে, এই আধ ঘন্টা আগে। না 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 না, চৌরাস্তা অবধি পরিক্রমা করা হয়েছে। কারণ মেয়েদের সেফটি সিকিউরিটির একটা বিষয় থাকে, তো ওরা জাস্ট বাইরে গিয়ে একটা মানে প্রচার করে এলো যে নারীদের সুরক্ষা এবার নির্যাতনের প্রতিবাদে ওরা বলতে চাইছে নারীদের সুরক্ষাটা কতটা দরকার। বার্তাটা যে নারীরা যে পথে ঘাটে বেরোচ্ছে, এই বাচ্চারাই তো বড় হয়ে নারী হবে। হ্যাঁ, এদের যে যেখানে চাকরি করে, যেখানে কর্ম করতে যায় ওরা, হ্যাঁ, সেখানে ওরা সিকিউরিটি পায় না। যেখানে পড়াশোনা করে সেখানে হয়তো ওরা সেরকম সিকিউরিটি পায় না। আমাদের স্কুলের সামনে অনেক স্টুডেন্টস এমন মুহূর্তে আসে যে সময় এখানে প্রচুর রাশের মধ্যে পড়ে, প্রচুর ভিড়ভাট্টা হয়। সেই সময় যদি কোনো মানে পুলিশ থাকে, তাহলে আমাদের সিভিক পুলিশ থাকলে আমাদের সুরক্ষাটা আমরা বেটার দিতে পারি স্টুডেন্টসদের। এমনও হয়েছে যে কিছু স্টুডেন্টস এসেছে, স্কুলে ঢুকেছে, আবার স্কুল থেকে বেরিয়ে গেল। সেই সিকিউরিটিটা তখন মা বাবার পক্ষ থেকে আসছে যে আমাদের মেয়ে কেন বাড়িতে ঢুকলো না। এই প্রচারটা আমরা চাইছি যে নারীদের আরও সুরক্ষিত করা দরকার। সেটা প্রতিষ্ঠানই হোক, মানে শিক্ষালয়ই হোক, বা তার কর্মের প্রতিষ্ঠানই হোক, যে কোনো প্রতিষ্ঠানই এদের সুরক্ষাটা দরকার। সেটা মেয়ে ছাত্রীদেরও বলতে পারেন, আর আমরা যারা নারীরা আসছি তাদেরও বলতে পারেন। কৃষ্ণাকুণ্ড মণ্ডল। আমাদের শতাব্দী প্রাচীন বোলপুরের একটি স্কুল। তো আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে আপনাদের স্কুল আজকে কী পদক্ষেপ নিয়েছে, কী কর্মসূচি নিয়েছে? আরজি করে যে ঘটনাটি ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাই, এবং আমাদের এই শতাব্দী প্রাচীন স্কুলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে সচেতন করা দরকার যে তোমরা নিজেদের নিরাপত্তার জন্য নিজেরা তৈরি হও। যেমন আমাদের তাইকুন্ডুর প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, প্রয়োজনে লঙ্কা গুঁড়ো রাখার ব্যবস্থা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো সেটা আমাদের করতে হচ্ছে কেন জায়গাটা নিরাপদ হবে না? আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, শাস্তি হলেও যে তার জন্য সমাজ বদলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে ধনঞ্জয় কাণ্ডের পর আবার কিন্তু এই কেসটা ঘটতো না। যদিও আমরা জানি ধনঞ্জয়ের ফাঁসির বিচারের কিন্তু আবার রিফাইল করা হচ্ছে যে ঘটনাটা আসলে কে ঘটিয়েছে, এইটার উপরে কিন্তু নতুন একটা তদন্ত হওয়ার কথা চলছে। সুতরাং প্রথমত দেখতে হবে কে দোষী, কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা, সেটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির রং নির্বিশেষে করতে হবে। কারণ দুষ্কৃতির কোনো রাজনীতির রং হয় না, দুষ্কৃতির কোনো ধর্ম হয় না, কারণ তাদের মধ্যে কোনো মানসিক বিকার থাকে। তাই প্রথম প্রয়োজন আমাদের মানসিকতাটা বদল করা, না হলে শাস্তি দিয়ে সমাজের পরিবর্তন হতে পারে না। কারণ যারা কাজটা করছে তারা আমাদেরই কোনো বাড়ির ভাই, বাবা, বা দাদার মতো কেউ। সুতরাং আমরা যে শাস্তি দিয়েই ভেবে নেব যে পুরো সমাজটা শুধরে যাবে, এরকম কাঁঠালের আমসত্ব ভাবার কোনো কারণ নেই। প্রথমত বাড়ি থেকেই আমাদের কিন্তু পুত্র কন্যা তাদেরকে পরস্পরকে এটা করা উচিত যে পারস্পরিক সম্মানটা যেন দেখাতে পারি। একজন ছেলে যেমন একজন নারীকে, একজন পুরুষ যেমন একজন নারীকে সম্মান জানাবে, একজন নারীও যাতে সম্মান জানাতে পারে, সম্মান দিতে পারে পুরুষটিকে, সেই সচেতনতাটা আমরা ওদের মধ্যে আনতে চাই। যে দেখো,
প্রত্যেকেই সমান এবং সমান তালে পা ফেলে তোমাদেরকে চলতে হবে। সেখানে আমরা কখনো এরকম অ্যাডভান্টেজ নেবো না যে আজকে নারী দিবস হলেও দেখুন পুরুষ দিবস তো পালন করতে হয় না, নারী দিবস পালন করতে হচ্ছে, পুরুষ দিবস পালন করতে হচ্ছে না। আমরা চাই মানুষ দিবস পালন হোক, যেখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার, আমরা পরস্পরকে যেন সম্মান করতে পারি। অর্ধেক আকাশ হলে উন্নতি হয় না, হ্যাঁ, অর্ধেক সূর্য কিন্তু পৃথিবীকে আলো দিতে পারে না। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে আমার মনে হয় সচেতন হওয়া দরকার এবং আশার কথা বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসছেন, যার জন্য আমরা কিন্তু একটা বদলের সূচনা ধীরে হলেও তো হতে পারে সেই আশাটুকু রাখছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বোলপুর থানার অন্তর্গত বোলপুর মহকুমা হাসপাতালে বিভিন্ন ব্লকের মানুষেরা এখানে চিকিৎসার জন্য আসেন। এমনকি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ থেকেও কিছু কিছু মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। কিন্তু আজ বুধবার 14ই আগস্ট হঠাৎ বহির্বিভাগ বন্ধ, তার জন্য রোগী এবং রোগীর পরিবারকে হয়রানির শিকার হতে হয়। কারণ আরজিকর ঘটনায় ডাক্তার ও নার্সরা কর্মবিরতি ডাক দিয়েছেন। আজ দুপুর নাগাদ ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মীরা একসঙ্গে সমবেত হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিলে পা মেলান। আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করেন ও কঠোরতম শাস্তির দাবি করেন সকলে। ডাক্তার, নার্স থেকে শুরু করে সকলেই একটাই দাবি, নিরাপত্তা চাই কর্মীদের। আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে 1 মিনিট নীরবতা পালন করা হয় পড়ুয়ারত ডাক্তারের আত্মার শান্তির কামনায় বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে। এদিন বিক্ষোভরত ডাক্তাররা জানান, আজকে আমাদের হসপিটালে হতে পারে, পরশু দিনকে অন্য কোনো হসপিটালে হতে পারে, সেই জন্য আমরা যে কোনো জায়গায় হতে পারে, শুধু হসপিটালে বলে নয়, রাস্তাঘাটে, অফিস কাছারি, যে খুশি মহিলাদের জন্য আমরা হচ্ছে গিয়ে এটা করছি। মহিলাদের নিরাপত্তা চাই আমরা। আজ আগেকার যুগ আর নেই, মহিলারা যে বাড়ির মধ্যে ঘোমটা দিয়ে বসে থাকবে, ঘোমটা তুলে সেইখান থেকে আমরা আজ বেরিয়ে এসেছি কাজের জায়গায়। সেই কাজের জায়গাতে, শুধু কাজের জায়গা বলে না, বাজার দোকান যেখানেই যাই সব জায়গাতেই আমরা নিরাপত্তা চাই এবং আমরা যেখানে কাজ করছি সেখানে সুষ্ঠুভাবে আমরা কাজটা করতে চাই। এটাই হচ্ছে কি আমাদের বক্তব্য, তার জন্যই আমাদের আজকের এই করার জন্য। দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই আমরা, অপরাধীর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই। আমি নাম আমার বললাম না, আমি এই ওয়ার্ডেরই একজন কর্মচারী। প্রতিবাদ মিছিলটা আরজিকর মেডিকেল কলেজে আমরা সবাই জানি, গোটা বাংলা থেকে শুরু করে গোটা দেশ জানি যে ওইখানে কি নারকীয় ঘটনাটা ঘটেছে। সেই ঘটনার উপযুক্ত চরম থেকে চরমতম শাস্তি দাবি আমরা করছি। তার সাথে সাথে আমরা যারা কর্মক্ষেত্রে থাকি বা বাইরে বেরোই, যেখানেই যাই না কেন, আমরা শুধু মহিলাদের নিরাপত্তার দাবি, একমাত্র আমাদের কাম্য হচ্ছে মহিলাদের সর্বক্ষেত্রে সর্বস্তরে শুধু নিরাপত্তা। কাজ করতে চাই আমরা, নিরাপদভাবে কাজ করতে চাই, সব কিছু নিয়ে, সেটা রাস্তাঘাটে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় মহিলাদের নিরাপত্তা চাই। দিনে রাতে, রাত দিন বলে আলাদা করে কোনো কিছু হয় না। একটা ছেলের যখন রাত দিন বলে আলাদা কিছু হয় না, একটা মহিলার ক্ষেত্রে কেন রাত দিন বলে আলাদা কিছু হবে? মহিলাদের ক্ষেত্রেও আমরা শুধুমাত্র নিরাপত্তা চাই। আর আরজিকর মেডিকেল কলেজে যে রকম নারকীয় ঘটনা ঘটেছে, সেটা যেন দেশে কেন, গোটা বিশ্বতে যেন কোথাও না ঘটে। তাদের একটা চরমতম নিদর্শন শাস্তি দিয়ে তৈরি করা হোক আমাদের পুরো বিশ্বের কাছে, আর একদম খুঁজে বের করা হোক। আগে সেটা 1 জন হোক বা 10 জন হোক, তাদেরকে খুঁজে বের করা হোক আর চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক। আমি এখানকার স্টাফ, বোলপুর SD হসপিটালের স্টাফ আমি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত জাজিগ্রাম বাজার থেকে এক ব্যক্তিকে জাল লটারির টিকিট সহ গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ গতকাল মঙ্গলবার 13ই আগস্ট দুপুরে। লটারির দোকান থেকে বেশ কিছু জাল লটারির টিকিট পাওয়া যায় এবং তাকে হাতে নাতে ধরে ফেলে। তারপরই তাকে গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ। আরও জানা যায়, ওই ব্যক্তির নাম সন্দীপ রবি দাস, বাড়ি মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত জাজিগ্রামে। সে বেশ কিছুদিন ধরে জাল লটারির টিকিট বিক্রি করছিল। পুলিশ তাকে হাতে নাতে ধরতে পারছিল না। পাইকর থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজ বুধবার 14ই আগস্ট রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, পাইকর।
বেশ কিছুদিন ধরে বালি দিনের পর দিন অবৈধভাবে ডাম্পার বোঝাই করে পাচার হচ্ছিল বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু আজ বুধবার 14ই আগস্ট হাতে নাতে ধরা পড়ে গেল ডাম্পার বোঝাই করা বালির গাড়ি। এই বালি অবৈধভাবে পাচার হচ্ছিল বলে জানা যায় স্থানীয় সূত্রে। স্থানীয় বাসিন্দারা এই অবৈধ বালি পাচার রুখতে ইলামবাজার থানাকে খবর দেন। ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ এসে পৌঁছায়। পুলিশ তদন্ত করে দেখছে কারা কিভাবে বালি নিয়ে যাচ্ছে, এই ডাম্পার বোঝাই বালি কোথায় যাচ্ছে তা খোঁজখবর নিয়ে দেখছেন ইলামবাজার থানার পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।